এখানে কি ছিল, এখানে এই পিন ডায়াগ্রামটা এই 8086 এর যে আইসিটা, এই আইসিটা পড়তেছিলাম আমরা। এই আইসির বিভিন্ন পিন আছে, পিনগুলোর মধ্যে হচ্ছে কি একটা পিন ছিল ম্যাক্স মিন। ম্যাক্স দিয়ে হচ্ছে কি মাল্টিপল প্রসেসর একসাথে কাজ করে। মিন মানে একটা সিঙ্গেল 8086 শুধুমাত্র কাজ করে। এইটা ডিফাইন করার জন্য ম্যাক্স আর মিন, মিন ম্যাক্স বলা হয় এটাকে। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র মিনিমাম মোডটাই পড়বো, আমরা ম্যাক্সিমাম মোডটা আসলে পড়তেছি না। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এখানে অ্যাড্রেস বা টোটাল অ্যাড্রেসের জন্য আমার পিন দরকার হয় 20টা। এর মধ্যে প্রথম 16টা ব্যবহার হচ্ছে আমার ডেটা বাস হিসেবে। এই জন্য এডি হিসেবে লেখা আছে। এই এডি 0 থেকে এডি 15 পর্যন্ত আছে। ঠিক আছে, এটা ডেটা বাস এবং অ্যাড্রেস বাস হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এরপরে কি আছে, A16 থেকে A19 পর্যন্ত যে বিট গুলো আছে এগুলো অ্যাড্রেস বাস হিসেবেও ব্যবহার হয়, স্ট্যাটাস বিট হিসেবেও ব্যবহার হয়। আচ্ছা, এখানে একটা খেয়াল করে দেখো স্ট্যাটাস বিট গুলো কি কি আছে। দেখো পাশের ছবিতে দেখবা S3, S4, S5, S6, S7 আছে। হ্যাঁ, কারণ কোশ্চেন হতে পারে কোথাও কিন্তু আমরা দেখতেছি না S0, S1, S2, এই তিনটা ভ্যালু কোথাও দেখতেছি না। অরিজিনালি ওই ওই S0, S1, S2 এগুলো হচ্ছে কি ম্যাক্সিমাম মোডের জন্য কাজ করে, এবং ওগুলা এই যে রিড রাইট যে কমান্ড গুলো আছে এইগুলোর সাথেই মাল্টিপ্লেক্স করা। এখানে যেমন ধরো অ্যাড্রেসিং মোড অথবা স্ট্যাটাস মোড, ঠিক এরকম রিড রাইটের সাথে ওই বিটগুলা মাল্টিপ্লেক্স করা, ফলে ওইটা আপাতত আমরা পড়তেছি না। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে কি স্ট্যাটাস বিট গুলোর কাজ কি, S3, S4 এর কাজ হচ্ছে কি বিভিন্ন সেগমেন্ট ডিটেক্ট করা। S5 টা হচ্ছে কি আইসিটাকে এনেবল করে। S6 টা আসলে হচ্ছে কি জিরো লেভেলে, লজিক লেভেলেই সবসময় কাজ করে, এটা লেভেলটাই হচ্ছে জিরো। এছাড়া ছিল কি S7 একটা পিন ছিল, যেটা আসলে S7 টা আমার কাজ এখানে করতেছে না, এটা হচ্ছে স্ট্যাটাস এর জন্য ব্যবহার হয়। বাট আমরা আমাদের মেইনলি কনসার্ন হচ্ছে বাস হাই এনেবল। বাস হাই এনেবলটা হচ্ছে কি যে বাসের পার্টটাকে কোনটাকে এনেবল করবো, মানে হাই পার্টটাকে, টোটাল ডেটা বাসকে আমরা 8 বিট করে ভাগ করতে পারি 16 বিটকে। তো যদি বাস হাই এনেবলটা অ্যাক্টিভ হয় দেন হচ্ছে কি আমরা যেটা করি যে D8 থেকে D15, মানে ডেটা বাসের D8 থেকে D15 টা কাজ করে এখানে। তারপর হচ্ছিল রিড রাইট কমান্ড ছিল। রিড হচ্ছে কি যদি প্রসেসর কোনো জিনিস মেমোরি থেকে বা কিবোর্ড থেকে ইনপুট ডিভাইস থেকে পড়ে আনতে চায় তাহলে রিড কমান্ড দেয়। হ্যাঁ, এবং যদি রাইট হচ্ছে কি যদি প্রসেসর কোনো কিছু রাইট করতে চায় সেটা র্যামে হতে পারে অথবা হচ্ছে প্রিন্টারের মাধ্যমে হতে পারে, সেটা হচ্ছে মনিটরের ডিসপ্লে হতে পারে, যে কোনো ধরনের রাইট কমান্ড হতে পারে। বেসিক্যালি রাইট বলতে বুঝায় আসলে মেমোরি রাইটই বুঝায়। হ্যাঁ, এছাড়া আইও রাইট যেটা সেটা হচ্ছে যে মনিটর প্রিন্টার যেটার কথা বললাম, এই রাইট কমান্ডের জন্য WR এই কমান্ডটা। আচ্ছা, এরপর হচ্ছে রেডি স্টেটটা হচ্ছে কি যে কোনো স্লোয়ার ডিভাইস যখন কমিউনিকেট করে, স্লোয়ার ডিভাইস কমান্ড পাঠায় যে সে এখন রেডি আছে, তো এই এই সিগন্যাল দিয়ে সে পাঠায় যে সে রেডি আছে। অন্য আর একটা মানে পেরিফেরাল ডিভাইস হতে পারে, আইও ডিভাইস হতে পারে, সেগুলো যখন হচ্ছে কমিউনিকেট করতে চায় তখন তখন এই রেডি স্টেটটা কাজ করে। আচ্ছা, রিসেটটা হচ্ছে মেশিনটাকে রিস্টার্ট করার জন্য এই রিসেট বাটনটা কোনো কারণে কেউ একটা ধরো আমরা যেমন প্রেস করি বাটন, এরকম কোনো ভাবে যদি রিসেট কমান্ডটা দেওয়া হয় তাহলে এটা হচ্ছে প্রসেসরের কাছে আসলে পরে 4টা ক্লক সাইকেল লাগে। 4টা ক্লক সাইকেল বলতে 4টা ক্লক পালস লাগে পুরো মেশিনটাকে রিস্টার্ট করতে। আচ্ছা, তারপর ছিল ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট রিকোয়েস্ট দুই ধরনের হতে পারে। ইন্টারাপ্ট রিকোয়েস্টটার জন্য আসলে টোটাল ইন্টারাপ্ট হচ্ছে 256 ধরনের হয়। টাইপস অফ ইন্টারাপ্ট হচ্ছে 256। আচ্ছা, 256 এর মধ্যে কিছু রিজার্ভ থাকে, কিছু ডেডিকেটেড থাকে, কিছু হচ্ছে সফটওয়্যার রিলেটেড থাকে, কিছু হার্ডওয়্যার রিলেটেড থাকে। আমরা হচ্ছে কি আজকে আরেকটা যে স্লাইড করবো এটার পরে আমরা ইন্টারাপ্ট সম্পর্কে জানবো। হ্যাঁ, ইন্টারাপ্ট হ্যান্ডেল করার জন্য আলাদা একটা আইসি লাগে, 8259 বলে একটা আলাদা আইসি লাগে। সে আইসিটা আমরা পড়বো আলাদাভাবে। ওই ইন্টারাপ্ট কন্ট্রোলার বলে ওইটাকে। কিন্তু ওই ইন্টারাপ্ট কন্ট্রোলার দুই ধরনের ইন্টারাপ্ট জেনারেট করতে পারে। তো একটা স্পেশাল ইন্টারাপ্ট হচ্ছে কি NMI বা নন মাস্কেবল ইন্টারাপ্ট,
নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে কি, যখন এই ইন্টারাপ্টটা অকার হয় তখন বাকি কোনোভাবে অন্য কোনো ইন্টারাপ্ট হয় না, অন্য কোনো কাজ হয় না, এটা অবশ্যই এক্সিকিউট হয়। আর বাকি আদার্স ইন্টারাপ্ট গুলা ইন্টারাপ্ট রিকোয়েস্টের থ্রুতে প্রসেসরের কাছে আসে। মানে 256টার মধ্যে 255টা ইন্টারাপ্ট আসে ইন্টারাপ্ট রিকোয়েস্ট এই পিনের থ্রুতে, এবং একটা আসে শুধু এনএমআই পিনের থ্রুতে। আচ্ছা, এবং একসাথে মাল্টিপল ইন্টারাপ্ট জেনারেট হতে পারে। একসাথে মাল্টিপল ইন্টারাপ্ট জেনারেট হলে এগুলো আসলে ইন্টারাপ্ট কন্ট্রোলারের থ্রুতে, এই আইসিটার থ্রুতে জেনারেট হয়। এই আইসিটা হচ্ছে কি কোন ইন্টারাপ্টটা আসবে, ধরো একসাথে 4-5টা ইন্টারাপ্ট হলো, এটার ইন্টারাপ্ট কন্ট্রোলার যে আইসিটা তার কাছে সেই ইন্টারাপ্ট রিকোয়েস্ট গুলা যায়। যাওয়ার পর ইন্টারাপ্ট কন্ট্রোলার লিস্ট করে যে আগে এই ইন্টারাপ্ট যাবে, তারপরে এই ইন্টারাপ্ট যাবে, অথবা হয়তো যদি মনে হয় যে এই ইন্টারাপ্ট কল করার দরকার নেই, ওটাকে ডিসকার্ড করে দেয়। কারণ টোটাল ইন্টারাপ্ট গুলোকে ম্যানেজ করে একটার পর একটা রিকোয়েস্ট পাঠাইতে থাকে এই ইন্টারাপ্ট রিকোয়েস্টের থ্রুতে। ঠিক আছে। আর এনএমআই পিন বলতে যেটা বলছিলাম, নন মাস্কেবল ইন্টারাপ্ট বলতে যেটা বোঝানো হচ্ছে, ধরো কোনো কারণে পাওয়ার শাটডাউন হয়ে গেল অথবা পাওয়ার সাপ্লাই চলে গেল, তাহলে কি তোমার টোটাল জিনিসটা মুছে যাবে? তো তো এটাকে স্পেশালি টেক কেয়ার করা হয় নন মাস্কেবল ইন্টারাপ্ট দিয়ে। ঠিক আছে। এই নন মাস্কেবল ইন্টারাপ্ট দিয়ে হচ্ছে কি এইসব অন্য কোনো ইন্টারাপ্ট আর হতে পারবে না, অন্য কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। কারণ হচ্ছে পাওয়ার সাপ্লাই যখন বন্ধ হয়ে যায়, প্রসেসরের সাথে যে ক্যাপাসিটর গুলো থাকে, এই ক্যাপাসিটর গুলোর মধ্যে 50 মিলি সেকেন্ড পর্যন্ত পাওয়ারটা জমা থাকে। এই 50 মিলি সেকেন্ডের মধ্যে কম্পিউটার মানে প্রসেসর কি করে, টোটাল যা যা ব্যাকআপ নিয়ে নেওয়া দরকার সেই ব্যাকআপ গুলা নিয়ে নেয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি ছিল, টেস্ট পিন ছিল। টেস্ট পিন হচ্ছে কি, এটার সাথে একটা ম্যাথ কোপ্রসেসর কাজ করে। ম্যাথ কোপ্রসেসর হচ্ছে কি এই টেস্ট পিনের থ্রুতে হচ্ছে কি প্রসেসরের সাথে কানেক্টেড। ম্যাথ কোপ্রসেসরের নামটা হচ্ছে 8087, এবং এটা বিজি পিন আছে একটা হচ্ছে 8087 এর, সেই বিজি পিনের সাথে 8086 এর টেস্ট পিনটা কানেক্টেড থাকে, যাতে হচ্ছে কি যদি ওয়েট স্টেটটা জেনারেট করার জন্য এটা থাকে। ওয়েট স্টেট কি আমরা একটু পরে শুনবো। ঠিক আছে। আচ্ছা, ক্লক কি, এই প্রসেসরটাকে হ্যান্ডেল করার জন্য অবশ্যই ক্লক পালস লাগতেছে, তো বা একটা টাইমার লাগতেছে, যেটা হচ্ছে একটা ক্লক জেনারেট করতেছে, সেটা এই পিনের সাথে কানেক্টেড। এটা 3টা ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে, 5, 8 and 10 মেগাহার্টজ। ঠিক আছে। আচ্ছা, ভিসিসি গ্রাউন্ড অবভিয়াসলি একটা আইসি কে হ্যান্ডেল করার জন্য আমার আইসি কে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য গ্রাউন্ড কানেকশন লাগবে এবং 5 ভোল্টের কানেকশন লাগবে। এখানে 2টা গ্রাউন্ড কানেকশন আছে, একটা 5 ভোল্টের কানেকশন আছে। আচ্ছা, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট কি, কেউ ধরো কোনো একটা ডিভাইস বা কোনো কিছু থেকে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছিল বা কোনো একটা কাজের ইন্টারাপ্ট আসছিল, তো প্রসেসর যখন ওটাকে হ্যান্ডেল করে তখন একটা সিগন্যাল পাঠায় যে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, মানে সে এই ইন্টারাপ্টটা পাইছে, এটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দেয় যে সেটা নিয়ে এখন কাজ করতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর এইলি পেন কি ছিল, অ্যাড্রেস অ্যাসাইনেবল। হ্যাঁ, বুঝি না, একটা স্লাইড কেন দেখতে পাচ্ছ? আমি একটা স্লাইড পড়াচ্ছি না তো, আমি স্লাইড গুলো স্কিপ করতেছি। মানে আহ, আচ্ছা আবার, হ্যাঁ, তাহলে আমি আবার স্টপ করে আবার শেয়ার দিই। ঠিক আছে। হুম। না না, ম্যাথ, আচ্ছা ঠিক আছে, আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, আজকে কেউ নাই কেন আর? কানিজা তুমি ছাড়া কেউ নাই কেন? আরাফাত বা মোতালেবও ছিল, চলে গেল, তারপর আতিক, রাফিদ, ওরা কেউ নাই কেন? জানো কেউ? কেন আজকে কেন ক্লাস হবে না? আজকে তো 4:30টায় ক্লাস ছিল না? 2টায়? আচ্ছা, তাহলে তো আজকে সমস্যা হয়ে গেল। আমি তো 4:30 মনে করি, কানিজ আমাকে ফোনও দিছিল, আমি 4:30 মনে করি।
ও আচ্ছা, আমি ভুলেই গেছি। তাহলে তাহলে কি আজকে কি বাদ দিয়ে দিব? কারণ তাহলে তো বাকিরা জয়েন করতে পারতেছে না। আচ্ছা, এই স্লাইডটা শেষ করি, রিপিট করতেছি যেহেতু আর 2-3টা স্লাইড বাকি আছে, এটা এটা শেষ করে ছেড়ে দিব। ছেড়ে দিলে হবে কি নেক্সট ক্লাস কবে? কানিজ, তোমরা জানো নেক্সট ক্লাস কি? রবিবার আবার, রবিবার টাইম কয়টা? 4:30? 4টা? আচ্ছা, রবিবার 4টা। তাহলে কি বুধবার থেকে বুধবার হচ্ছে 2টা? আচ্ছা, দাঁড়াও আমি লিখে রাখি, আমি কনফিউজড। আমাকে মনে করায় দিলে জিনিসটা অনেক সুবিধা হয়, দেখা যাবে কি আমি আবারও কনফিউজড হয়ে যাব। আমার মাঝে সাথে প্রবলেম হয়। আচ্ছা দাঁড়াও, কারণ আমার রবিবার, দাঁড়াও রবিবার হচ্ছে কি কয়টা? 4টা। হচ্ছে কি বুধবার, বুধবার হচ্ছে 2টা মাইক্রো। আচ্ছা, কখনো যদি দেখো এরকম আমি মিস করছি, আমাকে না একটু ফোন দিবা সাথে সাথে। কারণ আমার হচ্ছে কি মিডের পরে মাঝখানে গ্যাপ গেছে তো, আরেকটা ব্যাচেলর ক্লাস ছিল, টোটালটাই আমার ওলট পালট হয়ে গেছে। আচ্ছা, আমরা এই স্লাইডটা যেহেতু পড়তেছি, এই স্লাইডটা শেষ করি, শেষ করে ছেড়ে দিচ্ছি তাহলে। দেখতে পাচ্ছি? আচ্ছা, এএলই পিনটা ছিল যে প্রথম ক্লক পালসে, প্রথম টাইমে অ্যাড্রেস বাসটা শুধু কাজ করে, কারণ অ্যাড্রেস বাস আর ডেটা বাস হচ্ছে কম্বাইনলি কাজ করে। তো তো শুধুমাত্র অ্যাড্রেস পার্টটা কাজ করার জন্য একটা ল্যাচ কানেক্টেড, ওই ল্যাচটাকে অ্যাক্টিভ করা হয় এএলই পিন দিয়ে। ঠিক আছে, এএলই পিন দিয়ে। আর ডেন বলতে ডাটা এনেবল বুঝাচ্ছে, কারণ হচ্ছে কি ডাটা এবং অ্যাড্রেসটাকে সেপারেট করা হয় দুইটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে কি ল্যাচ, এবং হচ্ছে একটা ট্রান্সিভার আছে। হ্যাঁ, ল্যাচের কাজ হচ্ছে কি অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে শুধু প্রথম ক্লক পালসে, প্রথম ক্লক পালসে যখন ডেটাটা আসে তখন সেটাকে সে হোল্ড করে রাখে। আর এরপরে যে ডেটাটা আসে সেটা হচ্ছে ট্রান্সিভারের মাধ্যমে আসে, বা যাওয়া মানে ট্রান্সমিট হয় অথবা রিসিভ হয়। এবং এই ট্রান্সিভারের কন্ট্রোলটা হচ্ছে ডাটা এনেবল এই সিগন্যালের মাধ্যমে হয়, বা ডেম সিগন্যালের মাধ্যমে হয়। ঠিক আছে? আচ্ছা, এবং ট্রান্সিভারের সাথে আরেকটা পিন কানেক্টেড থাকে, এটা হচ্ছে কি ডাটা ট্রান্সমিট অর রিসিভ। মানে ট্রান্সিভারকে এনেবল করলাম, মানে অন করলাম আমি ডেন সিগন্যাল দিয়ে, বাট হচ্ছে কি আমি এখন ট্রান্সমিট করব না রিসিভ করব, এটা আবার বুঝাবো কিভাবে? তো ডিটি বা অর আর বার যেটা, এটা দিয়ে বুঝায় ডাটা ট্রান্সমিট হবে অথবা রিসিভ হবে। যদি আমি 1 দেই তাহলে ডাটা ট্রান্সমিট হবে, যদি 0 দেই তাহলে ডাটা রিসিভের জন্য প্রসেসরটা নিজেকে রেডি করবে। ঠিক আছে? মেমোরি অর আইও, মানে আমি এখন মেমোরি অপারেশন হবে না ইনপুট আউটপুট অপারেশন ডিভাইসের কাজ হবে, সেই জিনিসটা সিলেক্ট করে দেই আমরা হচ্ছে মেমোরি অর আইও দিই। ঠিক আছে? এখন আমি যদি মেমোরি থেকে রিড অর রাইট যেটাই করি না কেন, যদি আমি মেমোরি থেকে করতে চাই তাহলে আমি 1 দেব, এবং যদি ইনপুট অর আউটপুট ডিভাইসটাকে আমি এক্সেস করতে চাই তাহলে আমি এখানে 0 দিব। কিন্তু মেমোরি হোক আর ইনপুটের মধ্যে ইনপুট কাজ করবে না আউটপুট কাজ করবে, এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে কি এই এটার পরেরটা আগে চলে আসি। আচ্ছা, রিড রাইট এর ইয়েটা গেছে কই, দাঁড়াও, রিড রাইট স্কিপ করে গেছে কোথাও। এই যে রিড রাইট ছিল, এই যে এই রিড যেটা, রিড দিয়ে হচ্ছে কি আমি যদি রিড করতে চাই মেমোরি রিড হবে, মেমোরি সিলেক্ট করলাম আর রিড দিলাম তাহলে মেমোরি রিড হবে। যদি মেমোরি দিয়ে রাইট দিলাম তাহলে মেমোরি থেকে রাইট হবে। ঠিক সেম ভাবে আমি ইনপুট আউটপুট অপশনটা সিলেক্ট করে যদি রিড দেই তাহলে হচ্ছে কি কিবোর্ড থেকে পড়তে যাবে, আর রাইট দিলে হয়তো ডিসপ্লে করবে সামহাউ। ঠিক আছে, সেটার জন্য এটা প্রিপেয়ার হয়। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি হোল্ড। এই হোল্ড পিনটা সেদিন বাকি ছিল। ঠিক আছে, হোল্ড আর হোল্ড অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে? আচ্ছা, হোল্ড হচ্ছে কি হোল্ড হচ্ছে কি এখানে ধরো আগে হোল্ড পিনটা পড়ি, তারপর হোল্ড অ্যাকনলেজমেন্টটা পড়ি।
হোল্ড হচ্ছে কি যে ধরো ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার মানে ডিএমএ কন্ট্রোলার আছে একটা, ঠিক আছে, যেটা দিয়ে ডিরেক্টলি মেমোরিটাকে অ্যাক্সেস করা যায়। তো এইটা এটা যখন প্রসেসরের সাথে কানেক্ট হতে হয় তখন হচ্ছে কি বা হতে চায় তখন হচ্ছে হোল্ড কমান্ডে ইনপুট দেয়, ঠিক আছে, হোল্ডে 1 দেয়, তাহলে হচ্ছে প্রসেসর ডিএমএস কন্ট্রোলারের সাথে কানেক্ট, ঠিক আছে। এখন যখন প্রসেসর ডিএম এর সাথে কানেক্ট হয় তখন প্রসেসর আবার একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠায়, সেটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট। এটা হচ্ছে আউটপুট, দেখো এখানে ইনপুট লেখা আছে আর উপরে ব্র্যাকেটে আউটপুট লেখা আছে, ঠিক আছে। হোল্ড ডিএমএ কন্ট্রোলার যখন প্রসেসরের সাথে কানেক্ট হতে চায় তখন হচ্ছে হোল্ড কমান্ডটা পাঠায়, এবং প্রসেসর যখন ডিএমএ কন্ট্রোলারকে অ্যাক্সেস দেয় তখন হোল্ড অ্যাকনলেজমেন্ট দিয়ে সে হচ্ছে কি অ্যাক্সেসটা দিয়ে দেয়। এরপরে আমরা চলে আসি এই সিগন্যাল গুলোর সামারি গুলো এখানে লেখা আছে, ঠিক আছে। তো এই সামারি গুলো আসলে বোঝার জন্য বা মনে রাখার জন্য, ঠিক আছে, এটা এখানে যেমন অনেক কিছু আবার লেখা আছে, সবকিছু আবার দরকার নাই। যেমন দেওয়া রিডটা হচ্ছে আউটপুট 3 স্টেট, বাই ডিরেকশনাল 3 স্টেট, আউটপুট 3 স্টেট, এত কিছু আমার 3 স্টেট 2 স্টেট পড়ার এই মুহূর্তে দরকার নেই, ঠিক আছে। আমি জাস্ট মিনিমাম মোড গুলা পড়বো। আচ্ছা, এখানে আমরা এর পরের ছবিটা চলে আসি, এই ছবিটা আমরা দেখছি, ঠিক আছে, এই ছবিটা আমরা দেখছি। এই ছবিটা দিয়ে যেটা হচ্ছে কি যে এই অ্যাড্রেস ল্যাচ এটার কথা বলছিলাম, এই অ্যাড্রেস ল্যাচের কাজ হচ্ছে কি এই যে প্রসেসরের সাথে এদিকে আবার একটা ক্লক কানেক্টেড আছে, ঠিক আছে। এই ক্লক দিয়ে হচ্ছে কি প্রসেসরের স্পিডটাকে কন্ট্রোল করা হচ্ছে 5 মেগাহার্টজ, 8 মেগাহার্টজ আর 10 মেগাহার্টজ, ঠিক আছে। এবং হচ্ছে এই ল্যাচ হচ্ছে কি প্রথম যে ধরো 4টা ক্লক পালসে এই প্রসেসর একটা অপারেশন করে, যে কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। তো যে কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সময় প্রথম যে ক্লক পালসটা লাগে সেই ক্লক পালসে এই প্রসেসর এই ল্যাচের মধ্যে অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। এটাকে হোল্ড করে রাখার পর এই ল্যাচের এনেবলটাকে বন্ধ করে দেয়, তখন ল্যাচের ভেতরে অ্যাড্রেসটা থাকে ঠিকই, কিন্তু এই পাশে যদি আমার অ্যাড্রেস বা ডেটা চেঞ্জ হয়ে যায় এই ভিতরে কোনো চেঞ্জ আসে না, এবং এর সাথে আলাদাভাবে অ্যাড্রেস বাস কানেক্টেড, ঠিক আছে। এই অ্যাড্রেস বাসটা যখন কানেক্টেড হচ্ছে তো এই এখানে অ্যাড্রেস বাস আর ডেটা বাস আলাদা হচ্ছে, বাট এখান থেকে পিনের সাথে কিন্তু একই অ্যাড্রেস বাস ডেটা বাস, এই একই অ্যাড্রেস বাস ডেটা বাস তো আসলে সব সময় কাজ করবে না, ফলে এই ল্যাচ এবং ট্রান্সফার ইউজ করে কি করা হচ্ছে, অ্যাড্রেস আলাদা করা হচ্ছে, ডেটা আলাদা করা হচ্ছে। ল্যাচ হচ্ছে কি অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে, যখন T2 স্টেট আসে বা T3 T4 তখন হচ্ছে কি এখানে ডেটা চলে আসে, এই ডেটাটা এদিক থেকে এদিকেও আসতে পারে বা উল্টা দিক থেকে প্রসেসর থেকেও বের হতে পারে, ঠিক আছে। এই ট্রান্সসিভার হচ্ছে কি সেই ফ্লোটাকে কন্ট্রোল করে, ডেটা ঢুকবে না বের হবে, ডেন দিয়ে এটাই ট্রান্সসিভারটাকে অন করা হয়, ডাটা ট্রান্সমিট আর রিসিভ এই সিগন্যাল দিয়ে এই ট্রান্সসিভারটাকে কন্ট্রোল করা হয় যে আমি ট্রান্সমিট করবো আর রিসিভ করবো। আচ্ছা, এখন হচ্ছে কি মেমোরি রিড হবে না আইও রিড হবে না রাইট হবে, ঠিক আছে। এখানে তো আমার কয়টা কম্বিনেশন, একটা দুইটা তিনটা দিয়ে অনেকগুলো কম্বিনেশন হচ্ছিল না, কয়টা কম্বিনেশন ছিল, রিড দিয়ে মেমোরি রিড হতে পারে, আইও রিড হতে পারে, রাইট দিয়ে মেমোরি রিড হতে পারে, রাইট হতে পারে, মেমোরি রাইট দিয়ে আইও রাইট হতে পারে, ঠিক আছে। ফলে একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেটর আছে, এই জেনারেটর দিয়ে দেখো 4টা সিগন্যাল জেনারেট করতেছে, আইও রিড, আইও রাইট, মেমোরি রিড, মেমোরি রাইট, ঠিক আছে। এখানে তো কম্বিনেশনটাকে 3টা পিনের নিয়ে আসা হচ্ছে, কারণ আমার হচ্ছে কি 8086 এ পিনের কনফিগারেশন কমানো হচ্ছে, পিনের সাইজ কমানো হচ্ছে, পিনের সাইজ কমাইলে কি হবে, আমার হচ্ছে খরচ কমে যাবে, ঠিক আছে। খরচ কমানোর জন্য এই কাজটা করা হয়েছে, কিন্তু হচ্ছে কি আসলে যখন এটা বাইরে যাবে সিগন্যাল তখন বাকি হার্ডওয়্যারের সাথে কিভাবে কানেক্ট হবে, সেজন্য এই 3টা জিনিস আলাদা দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ল্যাচ, একটা হচ্ছে ট্রান্সসিভার, আর একটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল জেনারেটর। এই কন্ট্রোল সিগন্যাল জেনারেটরের কাজ হচ্ছে কি এই যে সিগন্যাল গুলোকে সেপারেট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে সিগন্যাল গুলা, তারপর দেখো হোল্ড অ্যাকনলেজমেন্ট, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, রেডি রিসেট, এই টোটালটা হচ্ছে কন্ট্রোল বাস, এগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল বাস। দেখো বাস কিভাবে আলাদা হয়েছে, প্রত্যেকটা বাসকে আলাদা করে ফেলছে, এর আগ পর্যন্ত কিন্তু কোনো কন্ট্রোল বাসের কথা বলা হয়নি, এই সিগন্যাল গুলোই এখন হয়ে গেছে আমার কন্ট্রোল বাস, ঠিক আছে। আচ্ছা,
এবং দেখো কন্ট্রোল বাসে কি হতে পারে, এখান থেকে সিগন্যাল বের হচ্ছে, আবার সিগন্যাল বাইরে থেকে ঢুকতেছেও কিন্তু, মানে কন্ট্রোল বাস বাই ডিরেকশনাল, ডেটা বাস বাই ডিরেকশনাল, অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশনাল, মানে শুধু বের হচ্ছে, ভিতরে আর ঢুকবে না এখানে, ঠিক আছে। আচ্ছা, এবং রেডি রিসেট এটা কিন্তু হচ্ছে কি ক্লক জেনারেটরের সাথে কানেক্টেড এখানে, ঠিক আছে, ক্লক জেনারেটরের থ্রুতে ঢুকতেছে হচ্ছে প্রসেসরের মধ্যে। আচ্ছা, এরপর এটা কিন্তু মিনিমাম মোডের জন্য, ম্যাক্সিমাম মোডের জন্য পড়ছি না আমরা। পরের স্লাইড, হ্যাঁ পরের স্লাইডে এখানে আসলে আমি যে কথাগুলো বলছি সেগুলাই এখানে বলা আছে। এই জিনিসগুলো একটু থিওরি আকারে, কারণ এই মুহূর্তে বই তো সেভাবে অ্যাভেলেবেল দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। কারণ আমি দুইটা বই পড়াচ্ছি, একটা হচ্ছে কি ইয়ের বই, রফিকুজ্জামানের বই, যেটা নেটে অ্যাভেলেবেল না। তারপর হলের বই পড়াচ্ছি, হলের বইটাও কোথাও থেকে আমি ডাউনলোড করতে পারিনি, ঠিক আছে। যদিও হলের বইটা সম্ভবত গুগলের যে বুক রিড অপশনটা আছে ওখান থেকে হলের বইটা পড়া যায়, ঠিক আছে, কিন্তু রফিকুজ্জামানের বই কোথাও থেকে পাওয়া যায়নি। তো দেওয়া যাচ্ছে না, তো তোমাদের তো স্লাইডই ভরসা আর হাতে নেটে সার্চ দিতে পারবে, এই জন্য সামারিটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে কি এই দুইটা সাইকেলে চলে আসি, সেটা কি জিনিস সেটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে কি রিড সাইকেল, মানে প্রসেসর যখন রিড করবে, কিভাবে রিড করে, সেই কাজটা কোন কোন সিগন্যাল অ্যাক্টিভ হয়, একটা টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছে। টাইমিং ডায়াগ্রাম বলতে যেটা বোঝায় কোন টাইমে কোন সিগন্যাল জেনারেট হচ্ছে, সেটা সেটা দেখানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন রিড সাইকেল দুই ধরনের হতে পারে, কারণ রিড সাইকেল দুই ধরনের কিরকম হতে পারে, আমি মেমোরি রিড করতে পারি অথবা আইও রিড করতে পারি, তার মানে এখানে কিন্তু দুইটা কম্বাইন করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনে কিন্তু আসলে এরকম আসতে পারে, মেমোরি রিড সাইকেল দেখাও, আইও রিড সাইকেল দেখাও, ঠিক আছে, এরকম আসতে পারে। তখন কিভাবে ছবি চেঞ্জ করবে সেটাও আমি বলে দিব। আচ্ছা, তার মানে কি রিড সাইকেল দুই ধরনের হতে পারে, সেম ওয়েতে রাইট সাইকেলও আমার দুই ধরনের হতে পারে। এখানেও রাইট সাইকেলে মেমোরি রাইট হতে পারে, আইও রাইট হতে পারে, দুইটাকে কম্বাইনলি একটা ছবিতে দেখানো হচ্ছে। ছবি কিভাবে আলাদা করতে হয় এটা এখানে দেখাই দিব, এবং ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, ঠিক আছে। ডেসক্রিপশন গুলো এত কঠিন করে না পড়ে সহজ করে পড়লেও চলবে, আমি বই থেকে জাস্ট তুলে দিছি, আমি বুঝাই দিচ্ছি জিনিসটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু দেখানো হচ্ছে কি চারটা ক্লক দেখানো হচ্ছে, চারটা ডটেড লাইন দিয়ে, চারটা পাঁচটা ডটেড লাইন দিয়ে চারটা ঘর করা হচ্ছে, একটা T1 T2 T3 T4, ঠিক আছে। মানে চারটা ক্লক পালস, দেখো নেগেটিভ ক্লক পালস দেওয়া আছে, ঠিক আছে, এই যে নেগেটিভ ক্লক পালস দেওয়া আছে। আচ্ছা, এখানে অনেক বইতে T3 থেকে T4 এর মাঝখানে আরেকটা ক্লক পালস দেখায়, সেটাকে বলা হয় টি ওয়েট। টি ওয়েটটা হয় কি, যে অনেক সময় প্রসেসর যখন অন্য কোনো কিছুর সাথে কম্বাইনলি কাজ করে, তখন অন্য অন্য ডিভাইস গুলা প্রসেসরের সাথে সেম স্পিডে অনেক সময় কাজ করতে পারে না, তখন হয় কি একটু ডিলে হয়, হ্যাঁ। তখন হচ্ছে কি একটু ওয়েট কমান্ড জেনারেট হয়, তখন ওই T3 থেকে T4 এর মাঝখানে আরো দুই একটা ক্লক পালস ইউজ হয়, যেগুলোকে কোনো নাম দেওয়া হয় না, সেগুলোকে বলা হয় টি ওয়েট, জাস্ট ডিলে করা হয়, ঠিক আছে। আবার অনেক জায়গায় ডিল এই টি ওয়েটটাও দেখবা, অনেক বইতে বা নেটে সার্চ দিলে দেখা যাবে এই টাইমিং ডায়াগ্রাম এক একজন এক এক ভাবে রিপ্রেজেন্ট করছে, টি ওয়েট অনেক সময় থাকে। অত দরকার নেই, আমরা টি ওয়েটটা সম্পর্কে এতটুকুই জানি, অনেক সময় ডিলেটাকে হ্যান্ডেল করার জন্য টি ওয়েট একটা ক্লক সিগন্যাল জেনারেট হয়। তো আপাতত আমরা T1 T2 T3 T4 এই কয়েকটাতে দেখতেছি। সিগন্যাল কি আছে, নেগেটিভ ক্লক সিগন্যাল দেখানো হচ্ছে। এরপরে দেখো এখানে হচ্ছে কি আমাদের অ্যাড্রেস বাস 20 বিটের, হ্যাঁ 20 বিটের, A0 থেকে A19। এখন A0 থেকে যে A15 এটাকে বলা হয় AD0 থেকে AD15, এবং বাকিগুলাকে বলা হয় A16 থেকে A19 এর সাথে, অথবা অনেক সময় বলা হয় যে S3, তারপর হচ্ছে গিয়ে S3 থেকে S6 বলা হয়। এছাড়া এখানে আরো একটা জিনিস আছে, বাস হাই এনেবল বলে আরেকটা সিগন্যাল আছে, ঠিক আছে। তো এখানে দুইটাকে সেপারেট করে দেওয়া হয়েছে, কারণ এই অংশটুকু আমার ডেটা হিসেবে ব্যবহার হবে, কারণ আমার ডেটা কিভাবে যাচ্ছে সেটাও শো হবে। এই জন্য AD0 থেকে AD15 কে আলাদা করা হচ্ছে, এবং A16 থেকে A19 কে আলাদা করা হচ্ছে, এর সাথে বাস হাই এনেবলটাকে দেখানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো প্রথম T1 স্টেটে অ্যাড্রেস জেনারেট হবে,
তাহলে এই দুইটা পার্টই কাজ করবে, AD0 থেকে A19 এবং বাস হাই এনেবল টোটালটাই কাজ করবে। কি হচ্ছে, এগুলোর মধ্যে সিগন্যাল যাচ্ছে, এই জন্য এরকম এরকম বক্স দিয়ে দেওয়া হচ্ছে, মানে যেটা হাই যেটা লো যেভাবে হোক না কেন এভাবে দেখানো হচ্ছে। ঠিক আছে, এই T1 স্টেটের একটু পরে, T1 স্টেটটা শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও একটু সিগন্যালটা রয়ে গেছে বা এখানে চেঞ্জ হচ্ছে, আসলে অরিজিনালি এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, এইখানকার এই জায়গাটুকুতে বলা দেখানো হচ্ছে যে চেঞ্জ হচ্ছে, T2 স্টেটের স্টার্টিং এর সময় এটা চেঞ্জ হচ্ছে। তার মানে অরিজিনালি আমি অ্যাড্রেসটা পাবো এই T1 স্টেটের মাঝামাঝি থেকে একবারে শেষ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হচ্ছে সেটা আমরা পরে আসতেছি। ঠিক এই সময়ে আমার ALE বাস অ্যাড্রেস ল্যাচ এনেবলটা অন হয়ে গেছে। শুধুমাত্র T1 স্টেটে যখন এই অ্যাড্রেস গুলো অ্যাভেলেবেল হয়েছে ঠিক একই সময় এইটাও 1 হচ্ছে, কারণ অ্যাড্রেস ল্যাচ এনেবলটা 1 এ অ্যাক্টিভ হয়। এটা জাস্ট এই সময়ের জন্য 1 হচ্ছে এবং অ্যাড্রেসের ভ্যালুটা ভ্যানিশ হয়ে যাওয়ার আগেই T1 স্টেটে এই অ্যাড্রেস ল্যাচ এনেবলটা অফ হয়ে যাচ্ছে। এটার কাজ কি? এটার কাজ এই যে কিছুক্ষণ আগে এই ছবিতে বলছি, এটার কাজ হচ্ছে এই যে অ্যাড্রেস ল্যাচ এনেবল, এটার কাজ হচ্ছে কি এই ল্যাচটাকে অন করা, বা ল্যাচ না বলে এটাকে যদি আমরা ডি ফ্লিপ ফ্লপ হিসেবেও চিন্তা করি তাহলে চিন্তা করতে পারো জাস্ট অ্যাড্রেসটাকে জমা করে রাখতেছে, স্টোর করতেছে। আমরা ডিএলডি তে ল্যাচ ফ্লিপ ফ্লপ পড়ছি, ঠিক আছে, তো ফ্লিপ ফ্লপের মধ্যে দেখছো না যে ক্লক দিলে পরে এটা অন হয়, ঠিক এরকম একটা এনেবল হওয়ার জন্য একটা পিন আছে, জাস্ট একটা অল্প সময়ের জন্য সিগন্যালটা জেনারেট হয় এবং এই সময় যে ভ্যালুটা দেওয়া হয় সেটা স্টোর করে। তো এখানেও যেহেতু ল্যাচ বা ফ্লিপ ফ্লপ যাই বলি না কেন, এটার কাজ হচ্ছে কি স্টোর করে। সে এই অ্যাড্রেস ল্যাচ এনেবল এই টাইমের মধ্যে এই অ্যাড্রেসটাকে শুধু হোল্ড করে রাখে, অন করে ল্যাচটাকে অন করা হয় এই ভ্যালুটাকে হোল্ড করে রাখার জন্য। বাকি সময় আর আমার অ্যাড্রেস দরকার নাই, এটাকে অন করাই আর হয় না, এটা একবার অফ থাকে। আচ্ছা, এখন আমি যখন এই কাজটা করতেছি আমার ইনস্ট্রাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, তো আমি কিন্তু জানি যে আমার মেমোরির কাজ হচ্ছে না আয়ুর কাজ হচ্ছে। ঠিক আছে, মেমোরির যদি কাজ হয় মেমোরি 1 এ কাজ করে। ধরো তাহলে মেমোরির লাইনটা হচ্ছে কি, এই যে মেমোরি যদি কাজ করে নিচ থেকে উপরের লাইনটা, এখানে দেখো মেমোরি যদি রিড হয় শুধু এই নিচ থেকে উপরে এই লাইনটা আঁকবো, নিচ থেকে উপরের দিকে উঠে গেছে এই লাইনটা আঁকবো। আর যদি আয়োর কাজ হয় উপর থেকে নিচে নেমে গেছে এই লাইনটা কাজ করবে। আর যদি শুধুমাত্র রিড সাইকেল বলা হয়, মেমোরি বা আইও কোনোটাই বলা নাই, তাহলে এভাবে ডাবল ক্রস করা এই লাইন, এই দুইটা লাইন আঁকবো। আবার বলি, যদি বলা হয় মেমোরি রিড তাহলে দেখানো হচ্ছে কি শুরুতে হচ্ছে কি 0 আছে, এরপরে এই এএলই যখন 1 হচ্ছে তার সাথে সাথে এটাও 1 হয়ে যাচ্ছে এবং টোটাল টাইম ধরে সেটা 1 থাকবে। আর যদি আইও রিড হয় শুরুতে 1 আছে এবং এএলই যখনই 1 হচ্ছে সাথে সাথে এটাও 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে টোটাল টাইম ধরে 0 আছে। আর যদি মেমোরি অর আইও যে কোনো কিছুই বলা না থাকে, শুধু রিড সাইকেল বলা থাকে, তাহলে দুইটাই আমরা আঁকবো। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে কি এটা রিড কমান্ড, রিড করতে চাচ্ছি কিন্তু আমার ডেটা তো এখনো অ্যাভেলেবেল হয়নি। এই T1 স্টেটে আমার ডেটা আছে, T1 স্টেটে আমার ডেটা নাই। T1 স্টেটে যেহেতু ডেটা নাই এখানে আমার রিড করার কিছু নাই, এটা 1 করে রাখছে, রিড হয় 0-তে, এটা 1 করে রাখা হচ্ছে। এবং আমি তো রাইট করতেছি না, রাইট অন হয় যদি আমি 0 দিই, রাইটের উপর বার আছে, তাহলে রাইটটাকে আমি একেবারে 1 করে রাখতেছি, তার মানে আমি রাইট কোনো কাজই করব না, রাইটের কোনো কাজই করব না। এখন আমি ডেটা কি করব, ট্রান্সমিট করব না রিসিভ করব? অরিজিনালি রিসিভ করব। রিড করা মানে কি রিসিভ করা, কোথাও থেকে আমি পড়ে প্রসেসরের ভিতরে নিয়ে আসব, রিসিভ করতে চাচ্ছি। তো রিসিভ 0-তে কাজ করে, ফলে আমার মেশিনটাকে তৈরি করতেছি কিভাবে, 1 ছিল 0 করে দিচ্ছি, আমি রিসিভ করার জন্য প্রিপেয়ার করে ফেলছি একবার T4-এ যে এটা 1 হয়ে গেছে, মানে রিসিভ বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, এবং কিন্তু রিসিভের জন্য রেডি করছি কিন্তু এখনো কিন্তু আমার ডেটা অ্যাভেলেবেল না, ফলে আমি এই যে আমার ছবিতে দেখো আমার এখানে ট্রান্সিভারের সাথে দুইটা সিগন্যাল আছে, একটা হচ্ছে কি এই ট্রান্সিভারটাকে অ্যাক্টিভ করার জন্য এনেবল পিন, আর একটা ট্রান্সমিট অর রিসিভ করার জন্য পিন।
এখন আমি রিসিভ করার জন্য ট্রান্সসিভারকে রেডি করছি, কিন্তু ট্রান্সসিভারটাকে অন করি নাই। যখন অন করব ডেটা ডিরেক্ট ঢুকতে পারবে। এখন অফ করে রাখছি, ডেটা আগে অ্যাভেলেবেল হোক, ডেটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমি এখানে ঢুকতে দিব, ঢোকার পারমিশন আমি দিচ্ছি না। ঠিক আছে, কারণ আমার তো গার্বেজ ঢুকবে এই মুহূর্তে যদি আমি অন করে দিই। তো আমি অন করতেছি না, অন করব যখন আমার ডেটা অ্যাভেলেবেল হবে এবং আমি রেডি করে ফেলতেছি মেশিনটাকে, আমি রেডি করে ফেলতেছি যে আমার রেডি, এখন আমি প্রসেসর রেডি কমান্ড পাচ্ছি, তার মানে সে এখন রেডি, সে কাজ করার জন্য রেডি। T2 স্টেটে যেটা হচ্ছে কি, এই মুহূর্তে আমার অ্যাড্রেস বাসের ভ্যালু গুলা ডেটা বাসের জন্য প্রিপেয়ার হচ্ছে। তার মানে হচ্ছে কি, দেখো স্ট্যাটাস বিট তো সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে এটা প্রসেসর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ডেটাটা তো প্রসেসরের উপর নির্ভর করতেছে না, ডেটা অন্য কোথাও থেকে আসবে। ঠিক আছে, সেজন্য যেটা হচ্ছে কি, মাঝখানে এই ভ্যালুগুলো ফ্লোট দেখাচ্ছে, T2 থেকে T3 কিছু অংশ পর্যন্ত ফ্লোট দেখাচ্ছে, মানে ডেটা এখন অ্যাভেলেবেল না। ঠিক আছে, ডেটা এখনো অ্যাভেলেবেল না। বাকি সব সিগন্যাল গুলো মোটামুটি ঠিকই আছে, শুধুমাত্র এখান থেকে রিড কমান্ডটা এনেবল হয়ে গেছে, কারণ রিডের জন্য সে প্রিপেয়ার হয়ে গেছে ডাটা, কারণ হচ্ছে অ্যাড্রেস যেহেতু সরে গেছে, তাহলে হচ্ছে কি অ্যাড্রেস সরে যাওয়ার পর সে হচ্ছে রিডের জন্য রেডি হয়ে গেছে, এবং ডেটা ট্রান্সসিভার যেটা সেটাও এনেবল হয়ে গেছে যেটা রিসিভ করার জন্য। ঠিক আছে, T3 স্টেটের মাঝামাঝি থেকে ডেটা এনেবল হয়ে গেছে, ডেটা চলে আসছে D5 থেকে D0, D0 থেকে D15, এই টোটাল ডেটা গুলো অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে, ডেটা অ্যাভেলেবল হয়ে গেছে। ফলে এই স্টেটে অলরেডি রেডিও আছে, ডাটা ট্রান্সমিটের জন্য, রিসিভের জন্য রেডি আছে, রিসিভারও অন হয়ে গেছে। ফলে এই স্টেটে এখানেই আমার ডেটা রিড হয়ে যাবে। যেটা রিড হয়ে যাওয়ার পর T4 স্টেটে যেটা হচ্ছে কি, T4 স্টেটের দেখো ডেটা ভ্যানিশ হওয়ার আগে, ডেটা তো মাঝামাঝি এখানে যে ভ্যানিশ হচ্ছে, ডেটা ভ্যানিশ হওয়ার আগে রিড কমান্ডটাকে অফ করে দেওয়া হচ্ছে, তারপর রিসিভারটা পরে অফ হবে, এবং ডাটা এনেবলটাকে অফ করে দেওয়া হচ্ছে, দুইটা আগে অফ করে দেওয়া হচ্ছে, তারপর রিসিভারটা একটু পরে অফ করা হচ্ছে। ঠিক আছে, জাস্ট এভাবে জিনিসটাকে কন্ট্রোল করা হচ্ছে, মানে কোন সিগন্যাল আগে পরে কোনটা কিভাবে হার্ডওয়্যার কাজ করে এভাবে অন অফ করা হচ্ছে। এটার মধ্যে সমস্যা আছে কারো? এটার মধ্যে সমস্যা আছে? কি শুনতে পাচ্ছ না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। রাইট কমান্ড, আচ্ছা এটা আমি স্ক্রিনে রাখি, একবার দেখে নাও, দেখে বলো যে কোথাও সমস্যা আছে কিনা, একটু দেখো সিগন্যাল গুলো ঠিক আছে কিনা। সমস্যা আছে এখানে? চেঞ্জ করি। আচ্ছা, তাহলে রাইট সার্কেলেও ঠিক একইভাবে ক্লক সিগন্যাল হচ্ছে 4টা। এখন এখানেও আগের মতোই ডেটা বাস আছে, অ্যাড্রেস বাস আছে। এখানে ডেটা বাসের পার্টটুকু আলাদা, অ্যাড্রেস বাসের পার্টটুকু আলাদা। পার্থক্য কি, এখানে যেহেতু প্রসেসর রাইট করতে যাচ্ছে, ফলে ডেটা তার কাছে অ্যাভেলেবেল, যেই মাত্র তার অ্যাড্রেস পার্টটা শেষ হলো সাথে সাথে ডেটা সে আপ করে দিল। এর আগে কি ছিল, মাঝখানে ফ্লোটিং ভ্যালু ছিল, কারণ ফ্লোটিং ভ্যালু বা ট্রাই স্টেট বলা হয়, যে অনেক সময় বলা হয়, এর আগে দেখলাম না যে ট্রাই স্টেট কমান্ডটা, ওই ট্রাই স্টেট বলতে হচ্ছে 3টা অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, ফ্লোট বলতে যেটা বুঝে এখনো কোনো কিছু অ্যাভেলেবেল না, ডেটাও অ্যাভেলেবেল না, অ্যাড্রেসও অ্যাভেলেবেল না। তো ওইটা যখন মেমোরি থেকে পড়ে আনতেছে, মাঝখানে তো এখনো কাজ শেষ হয়নি, সেই জন্য ওই জায়গাটা ফ্লোট ছিল। বাট এখানে প্রসেসর রাইট করবে, প্রসেসরের কাছে ডেটা অ্যাভেলেবেল, তো সাথে সাথে সে অ্যাক্টিভ করে দিছে। এলি প্রথম ক্লক পালসেই কাজ করে, এরপরে সবসময় অফ। আগের মতোই মেমোরি আর আইও, যেটা তোমার যেটা দরকার সেটাকে অন করবা। তুমি যদি মেমোরি রাইট করো তাহলে মেমোরিটাকে অন করবা, মানে নিচ থেকে উপরে যেটা লাইনটা। আর তুমি যদি আইও রাইট করো তাহলে হচ্ছে কি উপর থেকে নিচের দিকে যে লাইনটা চলে গেছে, কিছু না থাকে দুইটা লাইনই আঁকবা। আচ্ছা, রাইট কখন হবে? রাইট তো হবে ডাটা এনেবল যখন ডাটা চলে আসছে, তার এরপর থেকেই আমরা করতে পারি রাইট।
তো আমার T4 এর আগেই, তো T4 এর মাঝখানে এটা শেষ হয়ে যাচ্ছে, কারণ এরপরে তো আমার দরকার নাই। রিড এখানে আমি করতেছি না, তাহলে শুরু থেকে এটা কি করে দিলাম, আমি 1 করে দিলাম। রাইট করব দেখে রাইটটাকে আমি যখন আমার ডেটা অ্যাভেলেবেল হচ্ছে তখন তো আমি এটাকে অন করছিলাম। আর ডাটা ট্রান্সমিট অর রিসিভ, এটা আমি কি করব, ট্রান্সমিট করব, ফলে 1 করে দিচ্ছি, শুরু থেকেই 1 করে দিচ্ছি, ঠিক আছে। এবং যখন আমার রাইট কমান্ডটাকে আমি অফ করে দিচ্ছি তখন ডাটা ট্রান্সমিট অফ করে দিচ্ছি। ডাটা এনেবল কখন হবে, যখন হচ্ছে কি আমার রাইট কমান্ডটা অন হবে, ডেটা এনেবল যেটা ট্রান্সফার অন করা সেটাও তখনই অন হবে। যখন এটা হচ্ছে কি রাইট শেষ তখন আমি এটা অফ করে দিচ্ছি। আর রেডি, এটা শুরু থেকে রেডি হয়ে বসে আছে প্রসেসর রাইট কমান্ড এক্সিকিউট করার জন্য। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক থাকার কথা। তো এখন যেটা হচ্ছে, আজকে আমি ছেড়ে দিচ্ছি, আসলে আজকে আমার মিস হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এই যে টাইমিং এর সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডটাও আপ করে দিচ্ছি, ঠিক আছে। একটু এমনি দেখে ফেলতে পারো, কারণ হচ্ছে কি নেক্সট স্লাইডটা আমি একটু হিন্টস দিয়ে দিই। সেটা হচ্ছে কি আমি কিন্তু আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, 1 উইক সময় পাবা। অ্যাসাইনমেন্ট হচ্ছে কি এর আগের স্লাইড, ধরো হচ্ছে কি মিডের 2টা স্লাইড পড়েছিলাম, তো তো শেষ যে স্লাইড পড়েছিলাম সেই স্লাইডের একটা অংশ আর এই স্লাইড থেকে একটা অংশ, কিন্তু স্লাইডের মধ্যে অ্যাভেলেবেল না, জিনিস কিন্তু স্লাইডের মধ্যে অ্যাভেলেবেল না, ঠিক আছে। জিনিস তোমার না, অনলাইন থেকে ঘেটে ঘেটে পড়বা, পড়ে আমাকে গুছায়, বুঝতে পারছো। আচ্ছা, কাজ কি, ডিফারেন্ট মাইক্রোপ্রসেসর, এখানে যেমন ধরো আমি এই স্লাইডের মধ্যে 8085 আর 8086 এর একটা কম্পারিজন দিছি। তারপর হচ্ছে 8086 8088 এর কথা তোমরা আগেই পড়ছো। তারপর এখানে 80186 আছে, তারপর আছে দেখো যে 286 পড়বো, তারপর পড়বো হচ্ছে কি এই স্লাইডে 386 পড়বো, দাঁড়াও এই যে 386 পড়বো। তারপর হচ্ছে কি আমরা 486 পড়বো, এই যে 486। এরপরে আমরা পড়বো যেটা হচ্ছে কি পেন্টিয়াম প্রসেসর পড়বো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি ইন জেনারেল পেন্টিয়াম প্রসেসর পর্যন্ত আছে। তো যে কাজটা করবা, এরকম ছক তৈরি করতে পারো বা পয়েন্ট এখানে লিখতে পারো। বিভিন্ন প্রসেসর, ইন্টেলের বিভিন্ন প্রসেসর, স্টিল নাও যে প্রসেসর গুলো আছে, মানে 8085 থেকে শুরু করে স্টিল নাও, মানে এখন আমরা কি কোয়াড কোর ইউজ করতেছি, কোর i7 কোর i9 ইউজ করতেছি, এগুলো জেনারেশন, ঠিক আছে। পার্থক্য কি, মানে এখন পর্যন্ত যে প্রসেসর গুলো আছে এগুলোর মধ্যে একটা কম্পারিজন টানবা, মানে সবগুলো ছক করে দিতে পারো। তবে আমার সাজেশন হচ্ছে কি, নেটে তো এমনও আছে এরকম হয়তো টেবিল পেয়ে যাবা, তো না বুঝে লেখার চেয়ে বুঝে মেইন মেইন পয়েন্ট গুলা গুছায় বিভিন্ন জায়গা থেকে নিয়ে গুছায় ইয়ে করবা, পয়েন্ট সাজাবা, ঠিক আছে। পয়েন্ট সাজিয়ে ছক করে লিখতে পারো, কোন ফিচার গুলাকে আসলে হাইলাইট করবা, কোন ফিচার আছে কোন ফিচার নাই, ঠিক আছে। এটা হচ্ছে 101 নেট দেখে রেফারেন্স সহ ইয়ে করবা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো তুমি তৈরি পিডিএফ আকারে আমাকে, ডেডলাইন যেটা দিব 1 উইক ডেডলাইন দিব, ধরো আজকে তো বুধবার, নেক্সট শুক্রবারের মধ্যে, এই শুক্রবার না এর পরের শুক্রবারের মধ্যে আমাকে সাবমিট করতে হবে, 1 উইক পাবা, ঠিক আছে। 1 উইকের যে যাওয়ার মতো করে তৈরি করো, রেফারেন্স গুলো দাও, সুন্দর করে অ্যাসাইনমেন্ট যেভাবে লেখো সেভাবে তৈরি করে আমাকে সাবমিট করবা, ঠিক আছে। আমি আজকে পাঠাই দেবো, মেইল করে দেবো, ঠিক আছে, মেইল পেয়ে যাবো। হুম, এটা আমি আপ করে দিচ্ছি, পেয়ে যাবো এটা। তাহলে আজকের জন্য খুদা হাফেজ। আর সরি, নেক্সট দিন আমাকে, আমি যদি দেখো টাইমলি না অ্যাটেন্ড করি তাহলে আমাকে মনে করায় দিবা, ঠিক আছে। আচ্ছা।